বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই অধ্যায়ের থার্ড লেকচার, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ডিটেলস পড়বো আজকে। এখানে আসলে অনেকগুলো ইকুয়েশন করবো, 10-12টা ইকুয়েশন করবো। আমরা একটা ইকুয়েশন অলরেডি পড়ে এসেছিলাম, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ কিউ ইকুয়াল ডেল ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাপগতিবিদ্যার গাণিতিক রূপটা পড়েছিলাম কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডাব্লিউ। মানে যে পরিমাণ তাপ দেওয়া হয় এর কিছু অংশ কাজে পরিণত হবে, বাকি অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বলতে আমার অণুগুলোর ছোটাছুটি বৃদ্ধিতে ব্যয় হবে। ওকে, এবার দেখো আমি একটা কথা লিখছি যে সমীকরণটা শিখছিলাম ওই সমীকরণটা আমরা সাধারণত ইউজ করি না, ইউজ করি এই নিচের দুইটা ফর্ম ইউজ করি। উপরের সমীকরণ আর নিচের সমীকরণটার মধ্যে একটু পার্থক্য দেখো। নিচের সমীকরণ দুটোর মধ্যে দেখো উপরে শুধু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা দেখানো হয়েছিল, আসলে আমরা সবগুলো শক্তিরই পরিবর্তনের যে ফর্মটা সেটা ব্যবহার করি। কিরকম একটু দেখি, একটু দেরিতে জয়েন করলে কেমন। আমরা ব্যবহার করি যে তাপের পরিবর্তন কতটুকু হয়েছে, আমাদের সিস্টেমে তাপের পরিবর্তন কতটুকু হয়েছে। আগে কতটুকু চাপ ছিল সেটা বিষয় না, এখন আমরা পরিবর্তন কতটুকু করছি। আগে যতটুকু ছিল এর সাথে কতটুকু অ্যাড হয়েছে অথবা কতটুকু সাবট্রাক্ট হয়েছে, কতটুকু দিয়েছি অথবা কতটুকু নিয়েছি। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এটা আগে থেকে জানো। আর কাজের ক্ষেত্রেও আমরা এটাকে পরিবর্তনই বলবো, যে কাজের পরিবর্তন কতটুকু হয়েছে। আগে যতটুকু কাজ করা হয়েছিল এখন কতটুকু আরো করা হয়েছে, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। নিচে আরেকটা ফর্ম দেখো, এটা আবার ডি দিয়ে লেখা হয়েছে। দুইটা সমীকরণের মধ্যে একটু পার্থক্য আছে। প্রথম সমীকরণের যে চিহ্নটা এটা আসলে ছোট ত্রিভুজ, ছোট একটা ত্রিভুজ, এই চিহ্নগুলো ছোট ত্রিভুজ। এটাকে আমরা বলি চেঞ্জ, পরিবর্তন, তাপের পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, কাজের পরিবর্তন বলি। আর নিচে যে ডিটা ব্যবহার করা হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট। এটাও চেঞ্জ, কিন্তু এটা ভেরি স্মল চেঞ্জ, খুবই ক্ষুদ্র পরিমাণ চেঞ্জ। আমাদের এই ফিজিক্সটা, ইন্টারমিডিয়েট ফিজিক্সটা মূলত এই যে ক্ষুদ্র পরিমাণ চেঞ্জ দিয়েই তোমাকে অনেক কিছু বুঝায় ফেলবে। এটা আসলে ম্যাথমেটিক্স এর একটা টুল। তোমরা প্রথম পত্রের বইয়ে দেখছো, গণিতের বইতে যোগজীকরণ অন্তরীকরণ, ওইগুলোর জন্য আমাদের এগুলো দরকার। যোগজীকরণ অন্তরীকরণ ছাড়া পদার্থবিজ্ঞানটা আমরা পড়তে পারবো না। আমরা এই ফর্মটা বেশি ইউজ করব। এখন আমাদের যে সমীকরণটা এটা সাইন সেন্সিটিভ। সাইন সেন্সিটিভ বলতে চিহ্ন ডিপেন্ডেন্ট। চিহ্ন ডিপেন্ডেন্ট বলতে আমরা আগে পড়েছিলাম যদি গতি সমীকরণ গুলো আমরা ত্বরণের আগে প্লাস মাইনাস দিয়ে পড়েছিলাম। যদি কোনো একটা ঘটনার মধ্যে মন্দন হইতো তখন এর আগে মাইনাস দিতাম, আর যদি কোনো একটা ঘটনায় ত্বরণ হইতো তখন প্লাস দিয়ে পড়তাম। এটা হলো সাইন সেন্সিটিভিটি বলে। আর যদি কোনোভাবে ত্বরণের মান নেগেটিভ আসতো তাহলে বুঝে নিতাম যে এখানে ত্বরণ হয় না, মন্দন হয়েছে। এরকম এই আমাদের যে সমীকরণটা এটাও সাইন সেন্সিটিভ। তার মানে হচ্ছে যে আমাদের কাজের পরিমাণ নেগেটিভ হতে পারে, অভ্যন্তরীণ শক্তির পরিমাণও নেগেটিভ হতে পারে, তাপের পরিমাণও নেগেটিভ হতে পারে। আর গতি সমীকরণ আর এই সমীকরণের মধ্যে একটু পার্থক্য আছে। এইখানে সমীকরণে আমরা চেঞ্জ আনবো না, সমীকরণে সবসময় পজিটিভ দিব, কিন্তু যখন মান লিখবো আমরা যে এখানে দিয়ে মান লিখি না, ওইখানে প্লাস মাইনাস দিব। আচ্ছা কিভাবে দিব সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। কখন প্লাস দিব কখন মাইনাস দিব সবাই নোট ডাউন করবে এবং কি মুখস্থ করে ফেলবে এখনই। বাম পাশে একটা সিস্টেম দেখাইছি, যে ছোট একটা চতুর্ভুজ, ডান পাশে আরেকটা চতুর্ভুজ দেখাইছি। সিস্টেমে আমাদের গ্যাসই আছে, বলে দিছিলাম যে এই চ্যাপ্টারে আমরা গ্যাস নিয়ে আলোচনা করব। আমাদের সিস্টেম মানে এক সিলিন্ডার গ্যাস, একটা পট গ্যাস, একটা পটের মধ্যে গ্যাস আছে। আমরা যদি আমাদের সিস্টেমের মধ্যে বাইরে থেকে তাপ দেই, তাপকে ইনপুট করি, তখন আমরা
বলবো তাপের পরিবর্তন পজিটিভ, ডেল কিউ এর মান হবে পজিটিভ। আর যদি আমাদের সিস্টেমের অণুগুলো ছোটাছুটি বৃদ্ধি পায়, ওয়ালাইকুম সালাম, যদি আমাদের সিস্টেমের ছোটাছুটি বৃদ্ধি পায়, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, তখন সেটা আমরা বলবো পজিটিভ। আর লাস্টের টেক বেশি ইম্পর্টেন্ট, খেয়াল করে শোনো, এটা ভুল করে সবাই। আমাদের সিস্টেমের মানে গ্যাসের আয়তন যদি বৃদ্ধি পায়, মানে গ্যাস তো একটা সিলিন্ডারের মধ্যে রাখা হয়েছে, একটা পিস্টন আছে, ওই যে সিরিঞ্জের মধ্যে যে পিস্টনটা দেখছো না, যে অংশটা লিকুইডকে ধাক্কা দিয়ে ভেতরের দিকে নিয়ে যায়, ওটাকে পিস্টন বলে। তো ওই পিস্টনকে যদি গ্যাস ধাক্কা দিয়ে বাইরের দিকে বের করে দেয়, মানে গ্যাসের আয়তন যদি বৃদ্ধি পায়, তখন যে কাজ হয় সেটাকে আমরা পজিটিভ বলবো। এর বিপরীতে আরো 3টা রাশি আছে, আমরা একটু দেখি। যদি এরকম হয় সিস্টেম থেকে আমরা তাপ শক্তি নিয়ে নেই, যে ডান পাশেরটা, সিস্টেম থেকে তাপ শক্তি নিয়ে নেই, মানে সিস্টেম থেকে কিছু তাপ শোষণ করে নিলাম, মনে করো 10 জুল নিয়ে নিলাম, আমাদের গ্যাস থেকে 10 জুল তাপ নিয়ে নিলাম, তখন আমরা বলবো, সরি 15 জুল লিখছি আমি, তাহলে বলবো যে ডেল কিউ সমান -15 জুল। আর যদি এরকম হয় অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইছে, মানে ছোট অণুগুলো ছোটাছুটি হ্রাস পেয়ে গেছে, আগে যে গতিতে ছুটতেছিল এখন তার চেয়ে কম গতিতে ছুটতেছে, তাহলেও মাইনাস হবে। আর তৃতীয় কাজের ক্ষেত্রে যেটা, এটা হচ্ছে যে সিস্টেমের উপর কাজ করলে, সিস্টেমের উপর কাজ করা মানে কেউ চাপ দিয়ে গ্যাসের আয়তনকে ছোট করে ফেলছে, আয়তনকে কমায় ফেলছে, তাহলে যে পরিমাণ কাজ হয়েছে সেটা হচ্ছে নেগেটিভ। আমি যেটা করি আমি যে কোনো এক সাইডটা পজিটিভ অথবা নেগেটিভ মুখস্থ করে ফেলি, তারপরে সূত্রে ব্যবহার করার সময় আর কনফিউশন হয় না। তো যদি বলি সিস্টেমকে তাপ দেওয়া হইলো, এর আয়তন বৃদ্ধি পাইলো, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইলো, তাহলে সবগুলোই পজিটিভ। আর যদি সিস্টেম থেকে তাপ শোষণ করে নেওয়া হইলো, আয়তন হ্রাস পাইলো, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইলো, তাহলে সবগুলো রাশি নেগেটিভ। সমীকরণ সবসময় পজিটিভ, আর এই যে এখানে লিখে মান লিখি না আমরা, তখন পজিটিভ অথবা নেগেটিভ। ওকে, তাহলে আমরা সমীকরণটার ব্যবহারটা শিখে গেলাম। এখন হচ্ছে এই সমীকরণের ব্যবহার আমরা যে 4টা তাপগতীয় প্রক্রিয়া পড়ছিলাম ওইখানে করব। মূলত আজকের কাজ এটাই, 4টা তাপগতীয় প্রক্রিয়া পড়ছিলাম, একটা সমচাপ, সম আয়তন, রুদ্ধতাপীয়, সমুষ্ণ, 4টা প্রক্রিয়া আমরা জানি সবগুলা। তারপর আমি একটু বলে দিই, সমচাপ বলতে আমাদের সিস্টেমে চাপের পরিবর্তন হবে না, আগে যদি 1 অ্যাটমসফিয়ার থাকে একদম শেষ পর্যন্ত, শুরুতে 1 অ্যাটমসফিয়ার থাকলে শেষ পর্যন্ত 1 অ্যাটমসফিয়ার থাকবে। আর সমায়তন বলতে শুরুতে যদি 1 লিটার থাকে শেষ পর্যন্ত 1 লিটার থাকবে, অন্য কোনো রাশি পরিবর্তন হতে পারে সমস্যা নাই, তাপ পরিবর্তন হতে পারে, তাপমাত্রা পরিবর্তন হতে পারে। আর সমুষ্ণ বলতে তাপমাত্রার পরিবর্তন হওয়া যাবে না, অন্য যে কোনো রাশি পরিবর্তন হতে পারবে, তাপমাত্রার পরিবর্তন হইতে পারবে না। আর রুদ্ধতাপীয় বলতে তাপের পরিবর্তন হওয়া যাবে না, আর সব রাশির পরিবর্তন হইতে পারবে। আমরা ডিটেলসে দেখবো, তার আগে একটা কাজ করি। পি আর ভি এর গুণফল এটা আসলে কি, এটা আমরা একটু দেখি। স্যার রুদ্ধতাপীয় কি বলছেন আরেকবার বলবেন? রুদ্ধতাপীয় বলতে তাপের পরিবর্তন হওয়া যাবে না সিস্টেমে, আগে যতটুকু তাপ ছিল সিস্টেমের মধ্যে, মনে করো তোমার গ্যাসের যে সিলিন্ডারটা আছে ওখানে 100 জুল তাপ ছিল, তাহলে শেষ পর্যন্ত 100 জুল তাপই থাকবে, ঠিক আছে? অন্য স্যার যে কোনো রাশির তাহলে পরিবর্তন সম্ভব সমষ্ণ আর ওইটা কি সেম না। কি স্যার এটা হল তাপ আর তাপমাত্রার পার্থক্য ভুলে গেছো তুমি। উষ্ণতা মানে তাপমাত্রা, ও আচ্ছা এটা হলো সরি স্যার তাপমাত্রা, যে 30 ডিগ্রি সেলসিয়াস। সমুষ্ণ মানে আমার সিস্টেমটা সবসময় ওই 30 ডিগ্রি সেলসিয়াস অথবা যে তাপমাত্রা নিচ্ছি ওইখানেই থাকবে, কিন্তু রুদ্ধতাপীয়তে তাপমাত্রা পরিবর্তন হইতে পারবে, তাপের পরিবর্তন হইতে পারবে না। এটা আসলে আমরা ওই যে আয়তনের পরিবর্তন করে এটাকে ফিক্স রাখতে পারি, এটা আমরা দেখবো, একটু দেখবো। আচ্ছা দেখো, আমরা 2টা রাশির গুণফল একটু দেখতেছি, কারণ আছে পি আর ভি। এখানে পি হচ্ছে প্রেসার, চাপ, আর ভি কিন্তু ভেলোসিটি না, ভলিউম, আয়তন। এই 2টা রাশির এককের গুণফল কি হবে? চাপের একক তো প্যাসকেল জানি আমরা, আর আয়তনের একক ঘনমিটার। প্যাসকেলকে আবার নিউটন পার মিটার স্কয়ার এটা লিখতে পারি, পার মিটার স্কয়ারকে যদি ভাগ আকারে লিখি তাহলে নিচে চলে আসবে, আর এই মিটার কিউবকে মিটার ইনটু মিটার স্কয়ার এইভাবে লিখতে পারি। তাহলে মিটার স্কয়ার কাটা গেলে নিউটন মিটার থাকে। নিউটন মিটারটা আসলে জুল,
আমরা একটু দেখি কিভাবে পাইছিলাম। আমরা জানি W ইকুয়াল FS, কাজের যে সমীকরণটা, কাজ হচ্ছে বল ইনটু সরণ। এখানে বলের একক নিউটন, সরণের একক মিটার। নিউটন মিটারের গুণফল আসলে জুল, যেহেতু আমরা জানি কাজের একক জুল। আমি কি সবাইকে মিউট করে দিব? জি স্যার, সবাই mute। সবাই মিউট করে দেন, সাউন্ড আসতেছে অনেক। আচ্ছা, এখন তাহলে চাপ আর আয়তনের গুণফলকে আমরা জুল বলবো। আমরা এটার সমীকরণ অলরেডি জানি, 9 10 পড়ে আসছি, পিভি ইকুয়াল টু এনআরটি। কারণ মনে না থাকলে আরেকটু বলি, এখানে এনটা হচ্ছে আমাদের গ্যাসের অণুর মোল সংখ্যা, আর আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আমরা পড়ছিলাম 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, সব গ্যাসের জন্য একই। আর টি হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা। কেলভিন স্কেল বলতে ওই যে সেলসিয়াসের সাথে 273 যোগ করলে যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা। স্যার আরটা কি আরেকবার বলা যাবে? আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক 8.314 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, আরেকবার মনে হয় আচ্ছা আমার বলা লেখা আছে, আমি নতুন করে লিখতেছি না, নতুন করে লিখলে জুমে দেখাইতে স্লো দেখায় আর কি, এই জন্য নতুন কিছু লিখতেছি না, আগে সব লেখা। ওকে, মনে করো আমাদের এক সিলিন্ডার গ্যাস আছে, পিস্টনটাকে আমি বাইরের দিকে টান দিয়ে একটু বাইরে বের করে নিলাম। তার মানে হচ্ছে সিলিন্ডারের গ্যাসের আয়তন একটু চেঞ্জ হলো, আয়তনের একটু চেঞ্জ হলো। আগে ছিল গ্যাসের আয়তন এই যে এই দেয়াল আর এই দেয়ালের মাঝে, এখন এই যে দেয়ালটা যদি বাইরে চলে গেছে, পিস্টনটা বাইরে চলে গেছে, তাহলে আয়তনটা একটু বেড়ে গেছে। তো এখানে আয়তন কতটুকু বাড়ছে আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। এই পিস্টনের আয়তন কিন্তু কত দূরত্বে গেছে, এটা হচ্ছে এখানে আয়তনের পরিবর্তন। খুবই সহজ। ওকে, এবার দেখো আমরা বের করতে চাই যে এই পিস্টনটা এই দূরে নেয়ার কারণে কতটুকু কাজ হয়েছে, কতটুকু কাজ হয়েছে। ধরে নিলাম যে পিস্টনটা এখানে দূরে নেয়ার কারণে এফ পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে, আর এই পিস্টনটা সরণ হয়েছে ডিএক্স, সরণ হয়েছে ডিএক্স পরিমাণ। এখন তাহলে যদি বল আর সরণ জানা থাকে তাহলে কাজ বের করে ফেলতে পারি। তো বল আর সরণ যদি জানা থাকে, বল আর সরণের গুণফলকেই কাজ বলে। তাহলে এফ ডিএক্স হচ্ছে পিস্টনকে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে যেতে কাজের পরিমাণ, কাজের পরিমাণ। আবার আমরা বলের এফটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি। আমরা জানি পি ইকুয়াল এফ বাই এ, চাপের যে সমীকরণটা ছিল, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে, পি ইকুয়াল এফ বাই এ। ওইখান থেকে এফ এর মান যদি বের করে নেই, তাহলে এফ কে এই পাশে রাখতে হলে এ কে ওই পাশে নিয়ে যেতে হবে, এফ ইকুয়াল পি এ হবে। এই পি এটাকে যদি এখানে বসাই দিই এফ ইকুয়াল, তাহলে পাওয়া যায় পি এ ডিএক্স। দেখো এই এ ডিএক্স মানে হচ্ছে এই যে এইখানে দেখো আয়তনের পরিবর্তনটা হচ্ছে এ ডিএক্স। কিভাবে? এই ক্ষেত্রফল এত দূরে গেলে এখানে মাঝখানের যে আয়তনটা সেটাই হচ্ছে এডি এক্স, এডি এক্স। তাহলে এডি এক্স যেহেতু আয়তন, আয়তনের পরিবর্তন, তাহলে এটাকে আমরা ডিভি আকারে লিখতে পারি, যে আয়তনের পরিবর্তন, ভি এর পরিবর্তন এই আকারে লিখছি। ডিস্টেন্সটাকে আয়তন দিয়ে কনভার্ট করে দিছি। এটা আমাদের একটু কাজে দিবে, যে আমরা কাজের পরিমাণকে আয়তনের পরিবর্তনের সাথে সম্পর্কিত করলাম। ডাব্লুটা হচ্ছে আয়তনের পরিবর্তনের একটা ফাংশন। আমরা একটু দেখি, আমাদের চারটা প্রক্রিয়া ছিল। চারটা প্রক্রিয়া হচ্ছে সমচাপ, সম আয়তন, সমুষ্ণ, রুদ্ধতাপীয়। সমচাপের ক্ষেত্রে কি হয়, চাপের পরিবর্তন করা যাবে না, আয়তনের পরিবর্তন করা যাবে। ধরলাম এখানে ডিভি পরিমাণ আয়তনের পরিবর্তন করলাম, তাহলে এবার কাজের পরিমাণ কত এটা বের করে ফেলতে পারবো। কিছুক্ষণ আগে সমীকরণ দেখলাম আমরা, ডিডব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি। তাহলে সমচাপ প্রক্রিয়ায় যদি আমরা ডেল ভি পরিমাণ আয়তন বৃদ্ধি করি, কাজের পরিমাণ পেয়ে যাব। কিভাবে পাবো? চাপকে আয়তনের পরিবর্তন দিয়ে জাস্ট গুণ করে দিলে হবে। যে 10 প্যাসকেল চাপে
যদি আয়তনের পরিবর্তন 10 মিটার কিউব হয় তাহলে কাজের পরিমাণ হবে 100 জুল। দেখো সমায়তনের ক্ষেত্রে কি হয়, আয়তনের পরিবর্তন হয় না। আয়তনের পরিবর্তন যেহেতু হয় না, সমায়তনের ক্ষেত্রে যেহেতু আয়তনের পরিবর্তন হয় না, তাহলে যে এই সমীকরণে যদি আমরা ডেল ভি জিরো বসাই তাহলে কাজের পরিমাণ হবে শূন্য, কাজের পরিমাণ হয়ে যাবে শূন্য। তার মানে সমায়তন প্রক্রিয়ায় আমাদের কোনো কাজ হয় না। কাজ হয় না তাহলে আমাদের তাপটা কোথায় যাবে? তাপটা কোথায় যাবে এই সমীকরণ আমাদেরকে বলে দিচ্ছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যদি আমরা কাজের পরিমাণ শূন্য বসাই তাহলে যে ডেল ইউ এর সাথে ডেল ডব্লিউ ছিল এটা শূন্য হবে। তাহলে ডেল কিউটা পুরাটাই কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে। যে পরিমাণ তাপ দিব বাইরে থেকে আমরা, সেটা সম্পূর্ণটা অণুর গতির ছোটাছুটি যে আছে এটা বৃদ্ধিতে ব্যয় হবে, ভেতরেই ব্যয় হয়ে যাবে। তাহলে সমায়তন প্রক্রিয়ায় শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, কাজের পরিবর্তন হয় না বা কাজ হয় না, কাজ শূন্য। এখন যে দুইটা প্রক্রিয়া, এই দুইটা প্রক্রিয়া মূলত আজকের আলোচনা খুব ইম্পর্টেন্ট। একটা হলো সমুষ্ণ প্রক্রিয়া, একটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দুটো প্রক্রিয়ার মধ্যে পার্থক্য এখনই শিওর হয়ে নিবা, আমি বলবো কয়েকবার যেন কনফিউশন না থাকে। আর সমীকরণগুলো একটু লিখে নিবে, মুখস্থ করে নেবে। আচ্ছা, সমুষ্ণ প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যেখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাপমাত্রা 30 ডিগ্রি থাকবে। আর তাপমাত্রার পরিবর্তন যদি না হয় কোনো সিস্টেমে, ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না। মানে অণুর ছোটাছুটির পরিবর্তন হবে না। আগে যে গতিতে ছুটতেছিল, আগে যে স্পিনে রোটেট করতেছিল, সেই গতি থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তনটা কি হবে? আয়তনের পরিবর্তন হবে। এই গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে আয়তন প্রথমে V1 ছিল, এখন হয়ে গেছে V2। আর এর কারণে চাপ কমে যাবে। এই যে সিস্টেমের চাপ আগে একটু বেশি ছিল, এখন এই যে শূন্যের কাছাকাছি চলে আসছে, তাহলে চাপ একটু কমে গেছে। আমি একটু গ্রাফটা আবার দেখাই। দেখো প্রাথমিক অবস্থায় যে আয়তনটা ছিল, এর তুলনায় পরের যে আয়তনটা এটা একটু কম। এটা যদি P1 হয়, নিচেটা যদি P2 হয়, তাহলে P2টা দেখো শূন্যের কাছাকাছি। শূন্যের কাছাকাছি যারা, শূন্যের কাছাকাছি মানে চাপের পরিমাণ কম। মানে সমস্ত প্রক্রিয়ায় আয়তন বৃদ্ধি পাইলে চাপের পরিমাণ কমে যাবে, তারপরে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। এবার তাহলে আমাদের সমীকরণটা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি দাঁড়াবে? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দাঁড়াবে dq = dw। আমাদের ডিউ এর পরিমাণ শূন্য হওয়ার কারণে আমাদের সমীকরণটা এটা দাঁড়ায়। ম্যাথমেটিক্সে একটা খুব ইম্পর্টেন্ট অংশ যোগজীকরণ তোমরা পড়বা, পড়লে আমরা খুব সহজেই এই সমীকরণটা সমাধান করতে পারতাম। ওটা যখন পড়বো তখন আবার দেখবো নি। তো এটা হচ্ছে যোগজীকরণ যদি প্রয়োগ করি, এই সমীকরণের যদি যোগজীকরণ করি আমরা, একটা ম্যাথমেটিক্যাল টুল, লগ যেরকম করছি এরকম একটা টুল আর কি, একটা ম্যাথ। যোগজীকরণ যদি করি তাহলে এই সমীকরণের রূপটা হয়ে যাবে এটা। আমাদের এখান থেকে কাজের পরিমাণটা বের করে ফেলতে পারবো। কাজের পরিমাণটা হবে nRT V2 / V1। এটা একটু মনে রাখো যে আমাদের dq = dw, এটাকে যদি যোগজীকরণটা করা আছে, এখনই বুঝবা না, যোগজীকরণ করলে তারপরে বুঝবা, ম্যাথমেটিক্সটা করলে তারপরে বুঝবা। তাহলে এটা যদি করি আমরা, তাহলে আমাদের সমীকরণটা হবে nRT ln V2 / V1। যার পাশে শব্দ হচ্ছে সেটা সাউন্ড অফ করে দাও না। আর বুঝার সাউন্ড হচ্ছে। তার কার্ডটা জানি আনমিউট করা। আচ্ছা, আমি সবারটা মিউট করে দিছি। ওকে, তাহলে যোগজীকরণ যদি করি আমরা, তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে nRT ln V2 / V1। এটা একটু মনে রাখো, কোনটা V2 কোনটা V1। nRT এটা তোমরা অবশ্যই জানো। V2 হচ্ছে শেষ তাপমাত্রা, একটু লিখে রাখো, আমি লিখতে পারতেছি না, এখানে প্যাডটা কাজ করতেছে না ভালো করে। V2 হচ্ছে শেষ আয়তন,
আর V1 হচ্ছে প্রাথমিক আয়তন। আমরা যখন গ্যাস নিয়ে কাজ শুরু করেছি, V1 টা হচ্ছে প্রাথমিক আয়তন আর V2 টা হচ্ছে শেষ আয়তন। আর লনটা তোমরা তোমাদের ক্যালকুলেটরে দেখবা লগের ইনভার্স, এন্টি লগ, এটা ব্যবহার করলে হবে, তুমি সরাসরি করতে পারবে না, ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তা আবার এনআরটি সমান আমরা জানি পিভি, আর পিভির ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটা তো হলো জেনারেল কেস। প্রাথমিক একটা কেস থাকতে পারে, সেকেন্ডারি আরেকটা কেস থাকতে পারে। কেস বলতে প্রাথমিক একটা আয়তন থাকতে পারে, প্রাথমিক একটা চাপ থাকতে পারে, তারপরে কিছুক্ষণ পরে আয়তন চাপের পরিবর্তন হতে পারে। তো সমস্যা নাই, প্রাথমিক দুইটার গুণফল ব্যবহার করতে পারো, শেষ দুইটার গুণফলও ব্যবহার করতে পারো। অবশ্যই একটা প্রথম একটা দ্বিতীয় ব্যবহার করা যাবে না। তুমি কোনটা ব্যবহার করবে, যখন যেখানে তোমার ডাটার ক্ষেত্রে যদি দুইটাই দেয়া থাকে, যেখানে দুইটা দেয়া আছে, মনে করো এক জায়গায় P1 আর V1 দেয়া আছে, তাহলে এটা ব্যবহার করবা। আরেক জায়গায় P2 আর V2 দেয়া আছে, তখন এই সূত্রটা ব্যবহার করবা। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আচ্ছা, সমুষ্ণ প্রক্রিয়ায় কাজের পরিমাণ নির্ণয়ের জন্য সমীকরণ 3টা, আমরা কিছুক্ষণ পরে আবার এগুলো দেখব। এবার হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, আচ্ছা এর আগে, আচ্ছা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল কিউ সমান 0 হবে। ডেল কিউ সমান যখন 0 হবে, এইখানে তাহলে তাপ আমরা দিচ্ছি না, সিস্টেমে তাপ দিচ্ছি না, কাজ কিভাবে হবে? কোশ্চেন তো এখানে তাপ ছাড়া তো কাজ হওয়ার কথা না। কাজ হবে হচ্ছে তোমার সিস্টেমের গ্যাসের যে গতি শক্তি আছে, এটা তো একটা শক্তি, তাই না? ওইখান থেকে সেই শক্তি নিয়ে নিবে, ওইখান থেকে শক্তি নিয়ে নিবে। তাহলে সিস্টেম থেকে তাপ নিয়ে যদি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি নিয়ে যদি সিস্টেম কাজ করে, সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এইখানে তাহলে কাজের পরিমাণটা হবে সিস্টেমের শক্তির যেটা শোষণ হয়েছে, সিস্টেম থেকে যে শক্তি শোষণ হয়েছে তার সমান। সিস্টেম থেকে কিছু শক্তি নিয়ে সিস্টেমটা কাজ করবে, অণুর ছোটাছুটি চেঞ্জ হয়ে যাবে। রুদ্ধতাপ আর সমুষ্ণ ভাষায় বুঝবো কিভাবে? কোন একটা ঘটনা যদি খুব দ্রুত ঘটে, সেটাকে বলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দ্রুত বলতে একদম দ্রুত, সুপার ফাস্ট, হঠাৎ অ্যাক্সিডেন্টের মতো। মনে করো তোমার কাছে তোমার সাইকেলের টায়ারটা ফেটে গেল, তোমার সাইকেলের টায়ারটা ফেটে গেল, এটা তো আস্তে আস্তে হবে না, তাই না? খুব দ্রুত হবে। এইখানের যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। মনে রাখবা যে কোনো ঘটনা যদি হঠাৎ বলে যে দ্রুত একটা ঘটনা ঘটে গেল, তখনই রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর সমুষ্ণ প্রক্রিয়া আস্তে আস্তে হইতে হয়। সমুষ্ণ প্রক্রিয়া একটা ধীর প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় আর সমুষ্ণ প্রক্রিয়ার একটা প্রধান পার্থক্য হচ্ছে, একটা খুবই আস্তে আস্তে হবে, আর একটা সুপার ফাস্ট, খুবই দ্রুত হবে। দ্রুত কোনটা হবে একটু মনে রাখো, যেটা সমুষ্ণ, যেটাতে বাইরে থেকে তাপ দেয়া হয় না। যখন টায়ারটা ব্রাস্ট হয়ে গেছে, তখন বাইরে থেকে আমরা তাপ দেই নাই, বা ভিতর থেকেও কোনো তাপ প্রোভাইড করা হয় নাই, তাহলে সেটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। তুমি যদি কোনো একটা ফেটে যাওয়া টিউবে হাত দাও, দেখবা যে ওখানে অনেক ঠান্ডা হয়ে গেছে, অনেক ঠান্ডা হয়ে গেছে, চেক করে দেখতে পারো। এবার হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণটাকে একটু চেঞ্জ করে লিখি আমরা। দেখো এন তো হচ্ছে মোল সংখ্যা, যতটুকু নিয়ে নিছি সিলিন্ডারে ধ্রুবক, আর তো সবসময় ধ্রুবক। আর এখানে আমরা বলে দিচ্ছি তাপের পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন হওয়া যাবে না। তাহলে ডান পাশে সবকিছুই ধ্রুবক। আমরা সমীকরণটাকে এইভাবে লিখতে পারি, পিভি ইকুয়াল টু ধ্রুবক। পিভি ইকুয়াল ধ্রুবক মানে হচ্ছে যে চাপ আর আয়তনের, কোন একটা সিস্টেমের চাপ আর আয়তনের গুণফল ধ্রুবক। প্রাথমিক ক্ষেত্রেও ধ্রুবক, দ্বিতীয় আরেকটা ক্ষেত্রেও ধ্রুবক, তৃতীয় আরেকটা ক্ষেত্রেও ধ্রুবক। যত ইচ্ছা তত ক্ষেত্র আসুক, সবগুলো ক্ষেত্রে আমাদের কি থাকবে, এই গুণফলগুলো অবশ্যই ধ্রুবক থাকবে। হ্যাঁ, কখনো 1 আর 2 গুণ করে ধ্রুবক চাও না, 1 আর 2 ধ্রুবক না, P1 এর সাথে V1 গুণ করলেই ধ্রুবক হবে। আচ্ছা এখন দেখি তো, এই যে P1 V1 ইকুয়াল টু P2 V2, একটু বুঝছো কে কে? মনে করো কোন একটা সিস্টেমে 1 অ্যাটমসফিয়ার চাপে 1 লিটার গ্যাস ছিল। কোন একটা সিস্টেমে 1 অ্যাটমসফিয়ার চাপে 1 লিটার গ্যাস ছিল। এই সিস্টেমের চাপ বাড়িয়ে 2 অ্যাটমসফিয়ার করা হলো, সিস্টেমের চাপ বাড়ায় দেওয়া হলো, বাইরে থেকে চাপ প্রয়োগ করা হলো। তাহলে এখন সিস্টেমের আয়তন কত হবে একটু করো তো দ্রুত। V2 এর মান বের করো। স্যার 5 হবে না? হ্যাঁ 5 কেন হবে? স্যার হাফ হবে না? হাফ হবে, হাফ কার কার হয়েছে? 0.5 হবে স্যার। স্যার আমার হাফ। আমার রোল বলো। স্যার স্যার আমি 325। 325, 392। 392। আচ্ছা ঠিক আছে,
হাফ হবে। যারা হাফ পাইছো তারা ঠিক বুঝেছো, যারা হাফ পাও নাই তাদেরটা ভুল হয়েছে। হ্যাঁ, একটু চেক করে নিবা যে মানগুলো বসাইতে কি ভুল করলা। এখন হচ্ছে যে রুদ্ধতাপীয় আর সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটু পার্থক্য, সূত্রগুলা একটু পার্থক্য বলতে ভালোই চাপ দিবে, প্যারা স্যার দিবে দেখে। বলো। স্যার আমাদের ক্লাস টেস্টে কতটুকু পর্যন্ত থাকবে? আজকে যেটুকু পড়া হবে এইটুকু শেষ, ঠিক আছে? ওকে স্যার। আজকের পরে আর কোনো কিছু থাকবে না। ওকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি ইকুয়াল ধ্রুবক, সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা। তোমাদের বইতে একটু দেখে নিও, ওয়াই এর মতো করে একটা চিহ্ন আছে, গামা 9 পড়ছো। পিভি গামা ইকুয়াল ধ্রুবক হবে, পিভি গামা ইকুয়াল ধ্রুবক হবে। পিভি গামা ইকুয়াল ধ্রুবক হবে, এই দুটার মধ্যে পার্থক্য। এই গামা একটা ধ্রুবক, ধ্রুবকটা কি সেটা একটু দেখি। এটা হচ্ছে দুইটা রাশির অনুপাত, সিপি আর সিভির অনুপাত। সিপি আর সিভি কি এটা একটু দেখে আসি। আমরা 9-10 পড়েছিলাম কিউ ইকুয়াল টু এমএস ডেল থিটা, তাপের ক্ষেত্রে, তাপের এক অধ্যায়ে। কি হচ্ছে তাপ, কি পরিমাণ তাপ দেওয়া হয়েছে, এম হচ্ছে বস্তুর ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, এস ইকুয়াল কিউ বাই এম ডেল টি। আপেক্ষিক তাপ দেখো তো, আমি তিনটা আপেক্ষিক তাপ লিখছি, 4200, 2100, 2000। কোনটা কার, কে বলতে পারবা? 4200 হচ্ছে স্যার পানির আপেক্ষিক তাপমাত্রা। আর 2100 তাপ। বড়। আর 2000, আচ্ছা 200 লিখছি, এটা 2000 2100 হবে। হ্যাঁ, বড়। 2000টা আমি 200 লিখছি ভুল করে, এটা 2000 হবে। হ্যাঁ, 2000টা কার, জলীয় বাষ্প। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের সমীকরণ। গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপকে আমরা সি দিয়ে প্রকাশ করি, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রে আমরা এটাকে সি দিয়ে প্রকাশ করি, তাহলে সমীকরণটা এরকম হবে। আর গ্যাসের ক্ষেত্রে ভর দিয়ে না প্রকাশ করে মোলের জন্য হিসাব করি আমরা, এই জন্য এটাকে বলি আমরা মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ, কেজির জন্য হিসাব করি না, এক মোলের জন্য কত এটা হিসাব করি। তাহলে দেখো এটাকে কিভাবে বলতে পারি যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হলো ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এখন প্রবলেম হচ্ছে এখানে, যদি গ্যাসের আয়তন স্থির রাখি তাহলে তাপ একরকম হয়, তাপের পরিমাণ একরকম। আর যদি গ্যাসের চাপ স্থির রাখি তাহলে পরিমাণটা অন্যরকম হয়ে যায়, এজন্য আমাদের দুইটাই হিসাব করতে হয়। তাহলে প্রথমটা হচ্ছে সিভি, যেটা এটা হচ্ছে আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। আর নিচের সিপিটা হচ্ছে চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, ঠিক আছে? তাহলে দুইটাই মোলার আপেক্ষিক তাপ, একটা হলো স্থির আয়তনে আর একটা হলো স্থির চাপে। দুইটার মধ্যে দুইটা ইকুয়াল না বলছি, দুইটার মধ্যে সিপিটা একটু বড়। বোতলের সিপি মনে রাখবা, সিপিটা একটু বড়। কতটুকু বড়? সিপিটা সিভির চাইতে আর পরিমাণ বড়। আর পড়ছিলাম কিছুক্ষণ আগে, আমরা 9-10 পরে আসছি। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? ওকে। আর কিছুক্ষণ আগে যে সিপি বাই সিভি ইকুয়াল গামা পড়ছিলাম, ওইটা এখানে আবার লিখছি। এই গামায়ের 3টা মান আছে, গামায়ের 3টা মান আছে, ধ্রুবক যদিও কিন্তু 3টা মানের ধ্রুবক। 3টা মান কি কি একটু দেখো। একটা হচ্ছে 1.67, মুখস্থ রাখতে হবে। আরেকটা হচ্ছে 1.4, প্র্যাকটিক্যাল ভ্যালু তো। আরেকটা হচ্ছে 1.3। কোন বইতে এটা 1.41, এটা 1.33 থাকতে পারে। আমাদের ডক্টর শাহজাহান তপন স্যারের বইতে এই 3টা মানই দেয়া আছে, আমরা এটা আপাতত শিখবো। পরীক্ষায় যদি 41 বা 33 দেয় ওইটাই দিয়ে দেবো, কিন্তু আমরা শেখার সময় এটাই শিখি। এখন হচ্ছে কখন 1.67, যখন গ্যাসটা এক পরমাণু গ্যাস বলতে মৌলিক গ্যাসগুলা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এসব যদি বলে আমাকে বুঝে নিতে হবে গামার মান এখন 1.67 বসাইতে হবে, ঠিক আছে? আর দ্বিপরমাণু গ্যাস প্রচলিত হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে? আর বহু পরমাণু 3 থেকে নিয়ে যত বেশি থাকুক সেটা হচ্ছে 1.3।
বহু পরমাণু গ্যাসের মধ্যে ওজোন আছে, O3 পড়ছিলাম আমরা, তাই না? ওজনের কারণে দূষণ হয়, পড়ছিলাম। ওকে, তাহলে গামা এর 3টা ভ্যালু মুখস্থ রাখতে হবে। এবার আমরা আবার একটু সামনে যাই, সামনে গিয়ে আরেকটা সমীকরণ করব, অনেকগুলো সমীকরণ। আচ্ছা, যদি আমরা সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি লিখতে চাই, তাহলে পিভি গামা ইকুয়াল ধ্রুবক। পি এর পাওয়ার কিন্তু 1, পি এর পাওয়ার কিন্তু গামা না, ভি এর পাওয়ার গামা, মনে রাখবা। আর এই গামাটা হচ্ছে ধ্রুবক সিপি আর সিভি এর অনুপাত। যদি সমুষ্ণ প্রক্রিয়া কাজের হিসাব করি, আবার সেই ইন্টিগ্রেশন লাগবে, এটা আমরা শিখি না এখন পর্যন্ত। তাহলে কাজের পরিমাণটা আমরা এটা পাবো, W ইকুয়াল 1 বাই গামা মাইনাস 1 P1 V1 মাইনাস P2 V2। আর পিভি ইকুয়াল যদি এনআরটি বসাই দিই, তাহলে নিচের সমীকরণটা পাওয়া যায়, পিভি ইকুয়াল এনআরটি। তাহলে P1 V1 ইকুয়াল nRT1 আর P2 V2 ইকুয়াল nRT2 বসাবো। তো বসাই আবার কমন নিলে nR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2 এটা পাওয়া যাবে। ওকে, তো এগুলো আসলে আমরা ইন্টিগ্রেশন করে পাইতাম, ইন্টিগ্রেশন এখনো শিখি নাই, আপাতত এগুলো মুখস্থ শিখবো। আর এগুলো তুমি একটা মান বসায়া চেক করে দেখবা যে কতটুকু কাজ করতে হবে। আমি একটা উদাহরণ দিই, মনে করো 1 মোল গ্যাস নিলা, তুমি 1 মোল হাইড্রোজেন গ্যাস নিলা, তো তাহলে গামার মান তুমি নির্দিষ্ট করে ফেললা 1.4, আর 1 মোল নিলা এন, আর এর মান 1.8.314 জানো, এর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াইলা, তাহলে কাজের পরিমাণ কত চেক করে দেখলাম। 10 ডিগ্রি বাড়াইলা, কাজের পরিমাণ কত চেক করে দেখলাম। আর যদি তাপের পরিমাণ পরেরটা কমাও, মনে করো যে ছিল আগে 30 ডিগ্রি, এখন যদি 15 হয়, তখন কাজের পরিমাণ নেগেটিভ আসবে। ডোন্ট ওয়ারি, নেগেটিভ আসলে চিন্তার কিছু নেই, নেগেটিভ কাজ তো হইতেই পারে, আমরা তো ছোটকাল থেকে পড়ে আসতেছি নেগেটিভ কাজ। ওকে, এখন সিবি আর গামার মধ্যে আরেকটা ইকুয়েশন আছে, সিবি গামা আর আর এর মধ্যে একটা রিলেশন, সিবি ইকুয়াল আর বাই গামা মাইনাস 1। আমরা যদি মান বসায় দেই, তাহলে সিপির মানও আমরা পেয়ে যাই। এগুলো আসলে মান বসায় দিয়ে তোমরা সমীকরণগুলো পেয়ে যাবে, তোমাদের বইতে সুন্দর করে দেয়া আছে। এখন হচ্ছে যে পিভি ছাড়া যদি টি আর ভি দেয়া থাকে, তাহলে কি করব? তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি থেকে আমরা যদি পি এর মানটা পিভি গামাতে বসায় দেই, এই পি এ বসায় দেই, তাহলে দেখো টি বাই ভি টু দি পাওয়ার গামা এরকম আসে। এটা আপাতত না শিখলেও চলবে, তুমি সরাসরি মুখস্থ শিখো যে টিভির ক্ষেত্রে গামা মাইনাস 1 আর টিপির ক্ষেত্রে 1 মাইনাস গামা বাই গামা। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল কেস। যদি কেস 1 কেস 2 এর জন্য হিসাব করতে যাই, তাহলে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 গামা মাইনাস 1, এভাবে T3 V3 গামা মাইনাস 1। আর টিপির ক্ষেত্রে কেস 1 কেস 2 কেস 3, গামা যেহেতু ধ্রুবক ওইখানে 1 2 3 দেওয়ার কোনো অর্থ নাই। এবার হচ্ছে আমরা যে সূত্রগুলো শিখলাম সেগুলো একসাথে লিখছি, এগুলো তোমরা দেখতে থাকো আর অ্যাটেন্ডেন্স দিবা। অ্যাটেন্ডেন্স দিবা এইভাবে 1 থেকে 10 পর্যন্ত কে কে আছো তোমরা বলবা, আমি একটু লিখে নেব। 1 থেকে 10 পর্যন্ত কে কে আছো? স্যার 301। স্যার 306। 1 নেই? আচ্ছা 6। জি স্যার 301। আচ্ছা 1 থেকে 10 এর মধ্যে 1 6 আর